দোস্ত, কি বলি, ওই হাদারামটা এবার ফার্স্ট হয়ে গেছে। তাহলে তোকে আর বলছি কি, ওকে দেখে তো বোঝাই যায় না এই রকম কিছু করতে পারে, কিন্তু পুরো ভার্সিটিতে সে ফার্স্ট হয়েছে। যাই বলিস, এবার কিন্তু মানতেই হবে ছেলেটার দম আছে। না হলে এত অপমানের পরেও কিভাবে নিজের লক্ষ্যটা পূরণ করলো। আমরা তো ভেবেছিলাম সে কয়েকদিন এরকম অপমান সহ্য করে পরে পালিয়ে যাবে। এটা আমিও চিন্তা করতেছি। আমাদের কত বড় লোকের ছেলে মেয়েরা ছিল, কিন্তু কেউ তো তার সাথে টেক্কা দিতে পারলো না। শেষ পর্যন্ত সেই কাজটা হাসিল করে নিল। এতক্ষণ ধরে যার কথা আলোচনা করছিল সে আর কেউ নয়, আমি রাজীব। এর বাইরে আমার আর কোনো পরিচয় নেই, কারণ বাবা মাকে সে ছোটোবেলা থেকে দেখিনি। বাবা মায়ের স্বাদ আমি কোনোদিন উপভোগ করতে পারিনি, কারণ জন্মের পরে দেখেছি আমি একা একাই বড় হয়েছি। কেউ আমাকে বিন্দু পরিমাণ সাহায্য করেনি। যদি সাহায্য করতো তাহলে হয়তো দিনটা অন্যরকম হতো আমার কাছে। আজ হয়তো আমি আমার রেজাল্ট নিয়ে পরিবারের কাছে গিয়ে চিৎকার করে বলতে পারতাম ফার্স্ট হয়েছি, কিন্তু আমি নিঃসুপ। এত ভালো রেজাল্ট করার পরেও কেন জানি মনে হচ্ছে আমি সুখী হতে পারছি না, কারণ স্বপ্ন ছিল উচ্চ শিক্ষার। কিন্তু এখানে আমাকে থেমে যেতে হবে, কারণ যাদের সাথে থাকি তারা বলে দিয়েছে পরের মাস থেকে আমাকে আর তারা খাওয়াতে পারবে না। আমাকে নিজেও কিছু একটা করতে হবে। 2-3টা টিউশনি করাতাম, কিন্তু এতে শুধু খাবারের টাকাটাই হয়। কিন্তু শহর অঞ্চলে বাড়ি ভাড়া নিয়ে থাকাটা কতটা কষ্টের সেটা হয়তো পরিস্থিতির শিকার মানুষরাই বুঝতে পারবে। সেই জন্য চিন্তা করতে শুরু করলাম এখন কীভাবে চাকরি ম্যানেজ করব। যে বাসায় থাকি সেখানে চলে গেলাম, তবে যাওয়ার আগে গিয়েছিলাম আমার এক ছাত্রের বাসায়। সেখানে যাওয়ার পর তার মা আমার কাছে আসলেন, এসে বললেন, এই নিন স্যার আপনার এই মাসের বেতন, আর আগামী মাস থেকে আর পড়াতে আসবেন না। শিয়ামের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, আবার ভর্তি হবে, তখন আপনাকে কল করব। আমি কিছু বলতে পারলাম না। সত্যিই তো তার পরীক্ষা শেষ, এখন থেকে কী হবে আমি পড়াবো। আমি চলে আসলাম। আসার পর যে বাসায় থাকি সেখানে ঢুকলাম। রিয়াদ ভাইকে রেজাল্ট জানাতেই উনি আমাকে জড়িয়ে ধরলেন। উনি একমাত্র আমার শুভাকাঙ্ক্ষী। এই বাসায় অন্যরা যারা থাকে তারা আমাকে ঠিক পছন্দ করে না, কারণ ফ্রিতে থাকি খাই এই জন্যই। কিন্তু এই মানুষটা আমাকে সব সময় সাপোর্ট করে এসেছে, বলেছে আমার কিছু একটা হবেই। এই পরীক্ষার পর উনি বলেছিলেন আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। সেই জন্য আমি আগে তাকে বললাম, রিয়াদ ভাই, আপনি তো বলেছিলেন এইবার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। আমি তো এইভাবে আর ফ্রিতে আপনাদের উপর বসে খেতে পারবো না। আমার জন্য কি কোনো ব্যবস্থা করলেন? আমি তো এবার ভার্সিটিতে ফার্স্ট হয়েছি। হ্যাঁ, আমি জানতাম তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আমি আগে থেকে আমার কোম্পানিতে কথা বলে রেখেছি, 2 দিন পর ইন্টারভিউ শুরু হবে। তুমি ইন্টারভিউ দিতে যাবে, আমি কথা বলে রেখেছি। বুঝোই তো আমি সামান্য একজন কর্মচারী, এর পরেও আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি এবার তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এরকম হেল্প তো কেউ করবে না। তিনি আমার অপরিচিত, তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তিনি আমাকে এতটা হেল্প করছেন। 2 দিন পর তার অফিসে ইন্টারভিউ দিতে যাব, কিন্তু আমার কাছে একটা ভালো জামা নেই যে ইন্টারভিউ দেওয়ার সময় পরে যাব। সেই জন্য তার কাছ থেকে যাওয়ার সময় জামা ধার করে চলে গেলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। বসে আছি, একের পর এক মানুষ ভিতরে ঢুকছে। এখান থেকে 4-5 জন চাকরি পাবে, অথচ ইন্টারভিউ দিতে এসেছে 200 এর বেশি মানুষ। এর ভিতরে কি আমার ভাগ্যের চাকা ঘুরবে নাকি অন্য কিছু হয়ে যাবে সেটা চিন্তা করছিলাম। ভীষণ ভয় হচ্ছিল। তখন পাশে তাকিয়ে দেখলাম একটা অপরূপ সুন্দর মেয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি ঘামছি। এটা দেখার পর সে মুচকি হাসছে, তার হাসিটাও বড্ড সুন্দর। আমি তার দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিলাম। তখন সে আমার দিকে তাকিয়ে বলল, হ্যালো, আমি তানহা। আপনিও কি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন? রাজীব তখন কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। কি সুন্দর তার কথা বলার সুর। রাজীবের এমন তাকিয়ে থাকা দেখে মেয়েটা তখন বলল, কি মিস্টার, এভাবে তাকিয়ে কি দেখছেন? রাজীব তখন কিছুটা থতমত খেয়ে গেল। সত্যিই তো, এই মেয়েটার দিকে এতক্ষণ ধরে তাকিয়ে আছে, এটা সত্যি যে কারো কাছে অস্বাভাবিক মনে হবে।
তখন রাজীব মেয়েটার দিকে তাকিয়ে বলল, জি আমি রাজীব, আমিও এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আসলে চাকরিটা আমার খুবই দরকার। আপনার ব্যাপার কি? আপনি কীভাবে এখানে আসলেন? না, চাকরিটা আমার তেমন একটা দরকার নেই, তবে আমি শখের বয়সে চাকরি করতে চাই, কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমার বাবা মা ভালোই টাকা পয়সা মালিক, কিন্তু এরপরও আমার কেন জানি নিজে কিছু একটা করার শখ রয়ে গেছে, সেই জন্যই আমি চাকরি করতে চাই। ও, তাহলে তো খুব ভালো। আপনার বাবা মা কী করে? আমার বাবা একজন বিজনেসম্যান আর আমার আম্মু হচ্ছেন একজন ডক্টর। আমি তাদের একমাত্র মেয়ে। কথাটা শুনে রাজীবের মনের মধ্যে আলাদা একটা খারাপ লাগা কাজ করলো, কারণ তার বাবা মা দুজনেই টাকা পয়সার মালিক, কিন্তু এরপরেও সে চাকরি করতে চায়। এইরকম আমাদের সমাজে নারীরা চাকরি করতে চেয়ে অনেক পুরুষের চাকরি হয় না, কিন্তু একটা পুরুষ যদি চাকরি না পায় তাহলে একটা পরিবার অচল হয়ে যাবে, কিন্তু একটা নারী চাকরি না পেলে কোনোদিনও একটা পরিবার অচল হয় না। হ্যাঁ, আমি নারীর শিক্ষার বিরোধিতা করছি না, কিন্তু যে ক্ষেত্রে নারীর প্রয়োজন সেক্ষেত্রে যেন নারীকে চাকরি দেওয়া হয়, এটাই অনেক ভালো। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই বর্তমানে পুরুষের জায়গায় নারীকে ব্যবহার করা হচ্ছে, যার কারণে একটা পুরুষ বেকার থেকে যায়। আর একটা পুরুষ যদি বেকার থাকে তাহলে তার উপর পরিবার, সমাজ এবং জাতির পক্ষ থেকে কতটা চাপ সৃষ্টি হয় সেটা একমাত্র বেকার পুরুষ ছাড়া কেউ বলতে পারবে না। তাই রাজীব তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। মেয়েটাকে দেখে প্রথমে বড়লোক ঘরের মেয়ে মনে হচ্ছিল। সে চাকরি করতে চায়। আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যারা চাকরি না করলে তাদের সংসার অচল হয়ে যাবে, পরিবারের একমাত্র উপার্জনকারী সেই মেয়ে। কিন্তু এরকম হাজারো মেয়ে আছে যেখানে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য চাকরি করে, নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য চাকরি করে। কিন্তু আমাদের বর্তমান সমাজের এমন অবস্থা যেখানে নারীদেরকে দেখবেন সেখানে আলাদা করে সুবিধা দিতে শুরু করবে, সেটা হোক কোনো খারাপ মতলবে আর হোক কোনো ভালো মতলবে। কিন্তু নারীরা আলাদা একটা সুবিধা পাবে পুরুষের থেকে, সেটা স্বাভাবিক। কিন্তু নারীদের সুবিধা দিতে গিয়ে কয়েকজন পুরুষ বেকার থেকে যাচ্ছে, সেই ব্যাপারে কারো মাথা ব্যথা নেই। রাজীব তখন দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সেগুলো ভাবছিল। তখন হঠাৎ করে তানহা আবার বলে উঠল, আচ্ছা, আপনি কি কোনো কবি না সাহিত্যিক যে আপনি মিনিটে মিনিটে এরকম ভাবের রাজ্যেতে হারিয়ে যান? আপনার সাথে আমি কথা বলছি, আপনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, এরকম করার মানে কি? রাজীব এবার কিছুটা নড়ে চড়ে বসলো। সে সত্যিই লজ্জায় পড়ে গেছে, কি জবাব দেবে। তখন সে তানহার দিকে তাকিয়ে বলল, না বলুন, কি বলবেন? আসলে আমি অনেক টেনশনে আছি, আমি চাকরিটা পাবো কি না। চাকরিটা আমার খুবই প্রয়োজন। চাকরি না পেলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। আমি একা, আমার কেউ নেই। এই চাকরিটা না পেলে আমি চলতে পারবো না। কথাটা শুনে তান্নার কিছুটা মন খারাপ হলো যে এটা সত্যি এতিম আর সে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। তখন তান্হা রাজীবের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস রাখেন, আপনি পাবেন। আপনার মধ্যে সেই যোগ্যতা আছে, সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। কিন্তু সেটা মানুষের কাছে প্রকাশ করতে হবে, না হলে আপনি চাকরি পাবেন না। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন, আশা করি আপনার চাকরি হয়ে যাবে। হ্যাঁ, চাকরিটা না পেলে আমি একদম শেষ হয়ে যাব। এই চাকরিটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমি এতদিন টিউশন করিয়ে করার মধ্যে পড়াশোনা আর নিজের খরচ চালাতাম, কিন্তু চাকরির জন্য নিজের টিউশনিটা ছেড়ে দিয়েছি। এখন যদি চাকরি না হয় তাহলে আমার একদম সব কিছু মাঠে মারা যাবে। তানহা তখন কিছু বলল না, চুপচাপ বসে থাকলো। একটু পরে তানহার ডাক আসলো। তানহা ভেতরে যেতেই ভালো মতো ইন্টারভিউ দিল। সে যেহেতু আগ থেকে প্রস্তুতি নিয়ে বিভিন্ন রকম মানুষের সাথে পরিচিত হয়ে সাহায্য নিয়ে এখানে এসেছিল, তাই তার চাকরি পেতে বা ইন্টারভিউ দিতে কী লাগে এই সম্পর্কে ভালোই ধারণা হয়ে গিয়েছিল। তাই সে ভালো মতো ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসলো। এরপর রাজীবের পালা। রাজীবকে ম্যানেজারের সামনে বসলো। তার হাত পা কাঁপতে শুরু করেছে। তখন ম্যানেজার তার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার মিস্টার রাজীব, আপনাকে এরকম নার্ভাস দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নেই। আসলে এই জীবনে প্রথম তো চাকরির ইন্টারভিউ দিতে এসেছি, তাই একটু নার্ভাস লাগছে। আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি। তখন ম্যানেজার তাকে কিছু প্রশ্ন করলো রাজীবকে। রাজীব ভালোই ভালোই উত্তরগুলো দিয়ে দিল। এরপর সে বাসায় ফিরে আসলো। জানানো হলো যে 2 দিন পরে জানানো হবে।
তখন রাজীব অনেক টেনশনে ছিল। 2 দিন প্রায় না খেয়ে কেটেছে। আজকে সকালে হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা অন করতে দেখলো সে ইন্টারভিউতে টিকে গেছে, তার জন্য জয়েনিং লেটার এসেছে। এটা দেখার পর তার খুশি দেখে কে, সে খুশিতে আত্মহারা হয়ে গেল। দৌড়ে গেল রিয়াদ ভাইয়ের কাছে, গিয়ে কিছু বলতে যাবে এর আগেই রিয়াদ বলে উঠল, কি ব্যাপার রাজীব, চাকরি হয়ে গেছে তাই না? আমাদের মিষ্টি খাওয়াবে কোন দিন? ভাই, আপনি কি করে জানলেন আমার চাকরি হয়ে গেছে? একটু আগেই তো আমি মেসেজ পেলাম, আপনি জানলেন কি করে? আরে পাগল, কালকে আমার সাথে ম্যানেজার স্যারের কথা হয়েছিল, উনি আমাকে তোমার বিষয় বলেছেন। আমি জানতাম তোমার চাকরি হয়ে গেছে, কিন্তু তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু বলিনি। রাজীব তখন রিয়াদকে জড়িয়ে ধরলো। রিয়াদ রাজীবের এমন খুশি দেখে হাসতে হাসতে বলল, এখন কিন্তু খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে। কাজে কোনো রকম সমস্যা হলে কিন্তু পরে তোমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। নতুন চাকরিতে টিকতে হলে অনেক ঝামেলা আছে, তাই চাকরিটাকে বাঁচাও। পুরানো কর্মচারী যদি একটা ভুল করে তবু অফিসের মালিক সেটা মেনে নেয়, কিন্তু নতুন কর্মচারী ভুল করলে সেটাই অনেক ঝামেলা হয়। শুরুতে আমি অনেক ঝামেলায় পড়েছি, তাই খুব সাবধানে কাজ করবে। আর তোমার চাকরির কোনো অভিজ্ঞতা নেই, তোমার ক্ষেত্রে সেটা আরও অনেক কষ্টের হয়ে যাবে, তাই সাবধানতা অবলম্বন করা খুব জরুরি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ভাই, চাকরিটা আমার একমাত্র অবলম্বন, তাই এই চাকরিটা বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর রাজীব প্রস্তুত হয়ে গেল পরের দিনের জন্য। কিন্তু এভাবে তো আর রিয়াদের জামা কাপড় নিয়ে সে অফিসে যেতে পারবে না, তাই কিছু টাকা ধার করে চলে গেল শপিং মলে। সেখানে গিয়ে কিছু জামা কাপড় কিনে বাসায় ফিরে আসলো। পরদিন সকাল সকাল প্রস্তুতি হয়ে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্য। নতুন চাকরি, নতুন জায়গা, তাই রোমাঞ্চকর পরিস্থিতিতে সে পড়েছে। অফিসে পৌঁছাতেই তাদের ম্যানেজার তাদেরকে ডেকে নিয়ে গেল। যতজন নতুন চাকরিতে জয়েন করেছে সবাইকে কিছু নির্দেশনা দেওয়া হবে। তখন ম্যানেজারের রুমে গিয়ে পৌঁছালো। তখন সে অবাক হলো, কারণ সেখানে তানহা নামের মেয়েটাও দাঁড়িয়ে আছে। এর মানে কি সেও চাকরি পেয়ে গেছে? রাজীব কিছুটা খুশি হলো মেয়েটার চাকরি পাওয়া দেখে, কিন্তু কেন খুশি হলো সেটা সে বুঝতে পারছে না। হয়তো মেয়েটার প্রতি আলাদা একটা টান জন্মে গেছে। আসলে আমরা পুরুষেরা যত নারীদের থেকে দূরে থাকার চেষ্টা করি না কেন, নারী পুরুষদের মধ্যে আলাদা একটা মিলবন্ধন রয়েছে, যেটা আমরা চাইলেও ভুলে থাকতে পারি না। মনে হয় রাজীবের এমনই কোনো একটা সমস্যা হয়েছে, তাই রাজীব তানহার দিকে একবার তাকালো। তানহা রাজীবকে দেখে কিছুটা মুচকি হাসলো। এরপর ম্যানেজার বলতে শুরু করলেন, আপনাদের সবাইকে এখানে চাকরি দেওয়া হয়েছে নতুন করে আমাদের অফিসকে আরো উন্নত করার উদ্দেশ্যে। আশা করি আপনারা আমাদের অফিসের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন, কখনোই কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আমাদের চেয়ারম্যান সাহেব কাজে ফাঁকি দেওয়া একদম পছন্দ করেন না। আর আজকে আপনাদেরকে শুধু অফিসের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো হবে এবং কালকে থেকে আপনাদেরকে পুরোদম অফিসে কাজ করতে হবে। আমার সাথে চলুন, আপনাদেরকে ডেস্ক দেখিয়ে দিই। এরপর ম্যানেজারের পেছন পেছন সবাই চলল। ম্যানেজার গিয়ে যার যার জায়গা দেখিয়ে দিলেন। এরপর সবাই নিজের জায়গায় বসে পড়ল। রাজীবের ডেস্ক পড়ল একদম তানহার পাশে। রাজীব তখন আস্তে আস্তে অফিসের বিভিন্ন ফাইল দেখছিল, যাতে অফিসটার বিষয়ে কাজ সম্পর্কে জানতে পারে। তখন তানহা তার পাশে বসে বলল, কে মিস্টার, বলেছিলাম না আপনার চাকরি হবে? দেখেছেন আমি যা বলি তাই হয়। আপনি তো খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু দেখছেন আমি বলছিলাম আপনার চাকরি হবে, মনোবল রাখতে দেখেছেন, চাকরি হয়ে গেল। এখন আমাকে ট্রিট দিবেন না? আমি তখন তানার দিকে ফিরে তাকালাম, সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এত সুন্দর কোনো মানুষের হাসি হতে পারে আমি কোনোদিন চিন্তাও করিনি। আমি তখন তার দিকে আবারও এক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম। তখন সেদিনের মতো তানহা আমার দিকে তাকিয়ে আবারও বলল, এই, আপনি কি আগের জন্মে লেখক অথবা সাহিত্যিক ছিলেন নাকি? এভাবে তাকিয়ে থাকেন কেন শুধু শুধু? যতবার কথা বলতে চাই ততবার শুধু এভাবে তাকিয়ে থাকেন। আমি জানি আমি সুন্দরী, কিন্তু এভাবে তাকিয়ে থাকার কারণ কি? ও কথাটা কিছুটা ভাব নিয়ে বলল। আমি তখন তার এরকম কথা শুনে মুচকি হাসলাম। সে তখন আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন আবারও তার সামনে দাঁড়িয়ে বললাম, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি আগের জন্মে শাকচুন্নি ছিলেন নাকি
মানুষের দিকে এভাবে তাকিয়ে থাকেন খাওয়ার জন্য? আমি জানি আমি সুন্দর, এরপরেও কেন এভাবে তাকিয়ে আছেন? হ্যাঁ, তানহা তখন আমার কথায় রেগে বম হয়ে গেল। সে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তার রাগী দৃষ্টির মায়ায় পড়ে গেলাম। মেয়েটা এতটা সুন্দর, আমি কি বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন আমি ওকে শান্ত করার জন্য বললাম, আচ্ছা সরি, এসব ঝগড়া বাদ দাও, আমরা নতুন এখানে কাজে এসেছি, আমরা কি বন্ধু হতে পারি? তখন সেও মুচকি এসে আমার দিকে হাত বাড়িয়ে দিল। এইভাবে প্রথম দিনটা কাজ শেষ করলাম। আসার সময় তানহা আমার দিকে এগিয়ে এসে বলল, রাজীব, তোমার নাম্বারটা দাও তো। কেন আমার নাম্বার দিয়ে আবার কি করবে? আরে আমরা এখন বন্ধু না, আমার কোনো দরকার হলে তোমাকে কল করতে পারি না, সেই জন্যই তোমার নাম্বার চাইতেছি। আচ্ছা ঠিক আছে, যদি দিতে না চাও তাহলে দিও না, নিব না। আরে আমি কখন বললাম দিব না? তুমি আমার নাম্বার তুলো। এরপর ওকে নাম্বার দিয়ে আমি বাসার উদ্দেশ্যে ফিরে আসলাম। রিয়াদ ভাই আগেই বাসায় চলে এসেছেন। আমি তখন বাসায় ফিরে রিয়াদ ভাইয়ের সাথে বসে খাওয়া দাওয়া করলাম। তখন রিয়াদ ভাই বললেন, কি ব্যাপার রাজীব, প্রথম দিন অফিস কেমন কাটলো? আশা করি অফিসটা ভালো লেগেছে। এই অফিসের মানুষগুলো অনেক ভালো, সবাইকে আপন করে নিতে জানে, কিন্তু চেয়ারম্যান সাহেব হালকা একটু রাগী মানুষ, তাই ওনাকে একটু মেনে চলবে। হ্যাঁ ভাই, অফিসটা অনেক ভালো লেগেছে। আমার তো অনেক দিনের পুরনো মনে হচ্ছিল সব কিছু। সবাই কেমন বন্ধুর মতো আচরণ করছিল। সত্যি এই অফিসটা অনেক ভালো। আমি চেষ্টা করব এই অফিসের জন্য নিজের সব কিছু বিলিয়ে দেওয়ার। এরপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। বিকেলের দিকে যেখানে টিউশনি পড়তাম সেই বাড়িতে গেলাম। গিয়ে আন্টির সাথে কথা বললাম যে আমার চাকরিটা হয়ে গেছে। এইভাবে হঠাৎ করে একজন মানুষের কাছ থেকে চলে আসা কীরকম একটা দেখায়, তাই ওনার সাথে সব বিষয়ে আলাপ আলোচনা করতে গেলাম। উনিও খুশি মনে মেনে নিলেন সব কিছু। এরপর আমি বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাতে শুয়ে আছি, তখন হঠাৎ করে ফোনে আননোন নাম্বার থেকে কল আসলো। আমি ফোনটা রিসিভ করব কি না এসব নিয়ে চিন্তায় পড়ে গেলাম। তখন মনে মনে ভাবলাম কোনো দরকারি কল আসতে পারে, তাই ধরলাম। ধরে বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি কে চিনতে পারছেন? আরে আজব তো, আপনি যদি নাই বলেন তাহলে চিনব কি করে? হঠাৎ করে কল দিয়ে বলছেন আমি আপনাকে চিনি কি না। এই, তুমি এত রাগ দেখিয়ে কথা বলো কেন? তোমাকে দেখলে তো এরকম রাগী মানুষ মনে হয় না, কিন্তু কথা বলার সময় কিরকম জানি কঠিন সুরে কথা বলো। আমি তানহা। আমি তখন কথাটা শুনে মুচকি হাসলাম। আমি বুঝতে পারছিলাম, কিন্তু তাকে একটু রাগানোর চেষ্টা করলাম। যখন তার কণ্ঠ শুনেছি তখনই তার কণ্ঠের মায়ায় পড়ে গেছি। এই সুর কি ভোলা যায়? আমি তখন বললাম, কি ব্যাপার, এত রাতে কি মনে করে কল দিলে? না, এমনি ভাবলাম কল দিয়ে কি করছো খবর নেই। এই তো শুয়ে আছি, তুমি কি করছো? আমিও শুয়ে আছি। আর রাজীব, একটা কথা বলি, আমার কথাটা রাখবে? চেষ্টা করব। যদি রাখার মতো কোনো কথা হয় তাহলে অবশ্যই রাখবো, কেন রাখবো না। আচ্ছা, কালকে যদি আমরা অফিসের ছুটির পর কোথাও ঘুরতে যাই? আসলে আমি অনেক দিন হলো কোথাও ঘুরতে যেতে পারি না। বাবা মা দুজনেই চাকরি করেন, তাই আর সময় হয়ে ওঠে না। আমি তখন জবাবে কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। পকেটে টাকা পয়সা নেই, এত খরচ হবে, কিন্তু আমি কীভাবে তাকে কথা বলবো? শেষে লজ্জা ভেঙে বলেই দিলাম, দেখো আমি একা মানুষ, আমার টাকা পয়সা একদমই নেই। এই নতুন চাকরি পেয়েছি, এখনও স্যালারি পাই নাই। কোথাও ঘুরতে গেলে অনেক টাকার প্রয়োজন, তাই কয়েকদিন পরে ঘুরতে গেলেই ভালো হয়। আরে, আমি কখন বললাম টাকার কথা? আমি কি একবারও বলেছি যে তোমাকে টাকা দিতে হবে? টাকা যা লাগবে আমি দিব। আর এত টাকা খরচ হবে মানে? আমরা কি দেশের বাহিরে ঘুরতে যাচ্ছি নাকি? আমরা তো অফিসের কাছাকাছি কোনো একটা জায়গায় ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। তখন রাজীব ফোনটা দেখে নিল। ফোন রেখে তানহার কথা চিন্তা করতে লাগলো। মেয়েটা কত মায়াবী, সে এই মায়ায় পড়ে গেছে। একদিনের ভেতরে
এরকম কারো কথা মনে পড়ে সেটা সে কোনোদিনও ভাবেনি। চোখ বন্ধ করলেই তার হাসি মুখটা ভেসে উঠছিল। ওদিকে তানহা রাজীবকে প্রথম দেখায় ক্রাশ খেয়েছে, তাই রাজীবের সাথে সবসময় লেগে আছে। সে জানতে চাইছে রাজীবের কোনো সম্পর্ক আছে কিনা। যদি রাজীবের কোনো সম্পর্ক না থাকে তাহলে সে রাজীবের সাথে রিলেশন করার চেষ্টা করবে। প্রথম দেখায় তানহার মনে হয়েছে রাজীব অনেক ভালো ছেলে। তানহা তখন শুয়ে শুয়ে রাজীবের কথা চিন্তা করছিল, তখন আস্তে আস্তে বলল, জীবনে কত ছেলে প্রপোজ করলো, কত মানুষকে দেখলাম, কিন্তু কোনো দিন কোনো মানুষকে এত মনে পড়েনি। তুমি কি এমন মায়ায় জড়ালে আমাকে যে তোমার কথা আমি একটা মুহূর্তের জন্য ভুলতে পারছি না। চোখ বন্ধ করলেই তোমাকে শুধু দেখি। রাজীব, তুমি এত মায়াবী কেন আমি জানি না। তোমার মধ্যে কি আছে, আমি তোমার মায়ায় আটকে গেছি, এটা বলতে পারি। মনে মনে এসব ভাবছিল আর এদিক সেদিক ঘুরছিল, কিন্তু ঘুম আসছিল না। ওদিকে রাজীবেরও একই অবস্থা। সে মনে মনে বলছে, সেই যখন প্রথম আমার দিকে হাত বাড়িয়ে জিজ্ঞাসা করেছিলে আমার পরিচয়, সেদিনে আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। মনে হয় আমি তো একটা মুহূর্তের, একটা সেকেন্ডের জন্য তোমাকে ভুলতে পারছি না। তোমার হাসি মুখটা আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। কিন্তু হায়, আমি যে অসহায়, আমি যে বড্ড অপরাগ। তোমাকে আমার কাছে টেনে নিতে পারবো না, কারণ তুমি এত বড়লোক পরিবারের একটা মেয়ে, তোমার কত টাকা পয়সা, আর সেখানে আমি সাধারণ একটা ছেলে, তাও আবার এতিম, পরিচয়হীন, বাড়ি ঘরহীন। তবে যদি কোনোদিন পারতাম তোমাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করতাম, এটা নিশ্চিত। মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে রাজীব চোখ বুজে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরদিন সকালে উঠে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। অফিসে পৌঁছানোর পর দেখে তান্না অলরেডি অফিসে চলে এসেছে। তখন সে তান্নার পাশে বসতে বসতে বলে, তা ম্যাডাম, আজকে এত সকাল সকাল এত সেজে আসলেন যে? এই, তুমি কি ভুলে গেছো আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল অফিস শেষে? ও তাই তো। হ্যাঁ, এখন কাজ করো মন দিয়ে। অফিস শেষে দুজনে একসাথে বের হব। এরপর দুজন অফিস শেষ করে বেরিয়ে পড়ে ঘুরতে। অফিসের বাইরে বের হতেই তান্না রাজীবকে ডাক দিয়ে বলে, রাজীব, আজকে আমি গাড়ি নিয়ে এসেছি, তুমি আমার গাড়িতে করে চলো। এরপর রাজীব কিছু না বলে গাড়িতে গিয়ে উঠে বসে। দুজন গাড়ি নিয়ে চলতে শুরু করে। একটা পার্কে এসে গাড়ি থেকে নামে। তখন তারা গাড়ি থেকে নামার পর তান্না হঠাৎ করে রাজীবের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা রাজীব, তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই? রাজীব কথাটা শুনে হু হু করে হাসতে শুরু করে দেয়। এটা তান্নার একদম পছন্দ নয়। সে কিছুটা রেগে যায়। তখন রাজীবের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, এই, আমি কি তোমার সাথে মজা করছি? আমি তোমাকে একটা সিরিয়াস বিষয়ে প্রশ্ন করেছি আর তুমি এটা নিয়ে মজা করতেছো। আমি জিজ্ঞেস করেছি তোমার গার্লফ্রেন্ড আছে কিনা, তুমি এটা নিয়ে হাসতেছো। তার মানে কি তোমার গার্লফ্রেন্ড আছে? রাজীব তখন হাসি থামাতে পারছে না। কোনো মতে হাসিটা থামিয়ে তান্নার সামনে দাঁড়িয়ে বলে, গার্লফ্রেন্ড, তাই না? আমার মতো ছেলের আবার গার্লফ্রেন্ড হতে পারে, এটা ভাবলে কি করে তুমি? আমি এমনিতেই গরিব, এরপর এতিম, না আছে বাড়িঘর আর না আছে কোনো কিছু। আমার কাছে কি আসবে? এখন এই পৃথিবীটা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। সবাই টাকা চায়, টাকা। টাকা ছাড়া কোনোদিন গার্লফ্রেন্ড হতে পারে না। আর সেখানে তুমি বলছো আমার গার্লফ্রেন্ড হবে, এটা কি কোনোদিন সম্ভব? রাজীবের কথা শুনে তান্নার কিছুটা মন খারাপ হলেও মনে মনে খুশি হয়, কারণ তার রাস্তা এখন ক্লিয়ার। তান্না তখন মনে মনে বলে, মনে হয় আমার জন্যই তোমার জীবনে এতদিন কেউ আসেনি। আমি তোমার জীবনটাকে রঙিন করে দিতে চলে এসেছি। আমি আর কোনো দিন তোমাকে ছেড়ে চলে যাব না। আমি যে তোমার মায়ায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত চিন্তা করতে পারছি না। আমি যে বড্ড আকৃষ্ট তোমার প্রতি। তান্নার এমন চিন্তা করা দেখে রাজীব তান্নার সামনে দাঁড়িয়ে বলে, আমার সাথে থেকে থেকে তোমারও দেখছি ভাবনা চিন্তার স্বভাবটা চলে এসেছে। তখন তান্না হঠাৎ করে রাজীবের হাতটা ধরে। রাজীব তখন কারেন্টের শকের মতো খায়, কারণ এই জীবনে প্রথম কোনো মেয়ে তার হাত ধরেছে, তাও আবার সে নিজের ইচ্ছায়। রাজীব তখন কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে চারদিকে তাকাচ্ছে,
অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। এখানে অনেক কাপল চলে এসেছে, পার্কে সবাই ঘুরতে এসেছে, কিন্তু তারা যে শুধুমাত্র বন্ধু এটা কাউকে বোঝাতে পারবে না। রাজীব তখন তান্নার হাত আবার ছাড়িয়ে নেয় না, কারণ যদি সে কিছু মনে করে তখন রাজীব তান্নার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আমার না হয় গার্লফ্রেন্ড নেই, আমি গরিব বলে, কিন্তু তুমি এত সুন্দর, টাকা পয়সাওয়ালা মেয়ে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড নেই? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমাকে জীবনে অনেক ছেলে প্রপোজ করেছে, কিন্তু আমি আমার মনের মতো কোনো ছেলে পাইনি বলে কোনো দিন অ্যাকসেপ্ট করিনি, কোনো দিন কারোর সাথে বন্ধুত্ব করিনি। তাহলে আমি কি তোমার জীবনে প্রথম পুরুষ? আমাকে কি দেখে তোমার ভালো লাগলো যে আমার সাথে বন্ধুত্ব করে ফেললে? রাজীব, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, আমি শর্টকাট কথা বলতে পছন্দ করি। আমি তোমাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলেছি, অর্থাৎ আমি তোমার প্রেমে পড়ে গেছি। এখন তোমার কাছে আমার একটাই জিজ্ঞাসা, তুমি কি আমাকে বিয়ে করবে? রাজীব তখন তান্নার কথা শুনে যেন আশ্চর্যে চরম পর্যায়ে পৌঁছে গেছে। সে কি জবাব দেবে তার মুখের ভাষা হারিয়ে ফেলেছে। তখন রাজীব কিছুটা দূরে সরে গিয়ে বলে, অসম্ভব তানহা, তুমি কত বড়লোক পরিবারের একটা মেয়ে, তোমার বাবা মা দুজনে চাকরিজীবী, আর আমি সাধারণ একটা এতিম ছেলে, না আছে বাড়ি, না আছে কোনো কিছু। আমার সাথে বিয়ে করলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, আমি তোমাকে কোনোদিন সুখী রাখতে পারবো না। তাই এমনি এমনি নিজের জীবন ধ্বংস করার জন্য আমার সাথে এসো না। রাজীব, ভালোবাসা থাকলে মাটির ঘরেও আনন্দে থাকা যায়। যদি ভালোবাসাটাই না থাকে তাহলে ওই দালান কোঠার থেকে কোনো লাভ নেই। আমি তোমাকে ভালোবাসি, সেই প্রথম দেখায় তোমার মায়ায় পড়ে গেছি। এখন যদি তুমি আমাকে রাস্তায় রাখতে চাও তাতেও আমি খুশি। এটা বাস্তবে সম্ভব নয়, এটা শুধু সিনেমায় সম্ভব। সিনেমায় বলা হয় যে তোমার সাথে রাস্তায় থাকবো, তোমার সাথে যা ইচ্ছা করব, মরে যাব। তবুও এটা বাস্তবে সম্ভব নয়, কারণ বাস্তবতা অনেক কঠিন। বাস্তবে আমাদেরকে জীবনযুদ্ধে লড়াই করতে হয়, সেখানে গিয়ে অনেকেই হার মেনে ফিরে আসে। তাই আমার জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটাকে ধ্বংস করো না। তোমার জীবন সুন্দর, তোমার জীবন তুমি উপভোগ করো। তুমি ভাবলে কি করে তোমাকে আমি ভালোবাসি, আর তোমাকে ছাড়া আমি আমার জীবন উপভোগ করব? আমি বলেছি না আমি তোমাকে ভালোবাসি, আর তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে বলো। আমি শুনতে চাইনি তুমি আমাকে টাকা দিতে পারবে কিনা, খাওয়াতে পারবে কিনা, সেটা আমি তোমাকে জিজ্ঞেস করেছি। আমি শুধু জিজ্ঞেস করেছি তোমার কি আমাকে ভালো লাগে কি না। রাজীব তখন কি উত্তর দেবে তাতে তান্নাকে অনেক ভালো লাগে। সেও তান্নার প্রেমে পড়ে গেছে, কিন্তু সে জবাব দেবে কি করে তান্নাকে? কারণ তান্নার স্ট্যাটাস আর তার স্ট্যাটাস দুটোই দুই পৃথিবী। এক পৃথিবী কখনো আরেক পৃথিবীর সাথে যেমন মিলতে পারবে না, ঠিক তেমনই তান্নার সাথে তার সম্পর্ক কিছুতেই হতে পারবে না। তখন তান্না কান্না করে দিয়ে বলে, রাজীব, তুমি সত্যি কথা বলবে। যদি মিথ্যে কথা বলো তাহলে কিন্তু আর কোনো দিন তোমার সাথে কোনো সম্পর্ক হতে পারে না। তুমি যদি সত্যি কথা বলো তাহলে আমি সব কিছু মেনে নিব। সত্যি যদি তুমি আমাকে পছন্দ না করো তাহলে আমি আর কোনো দিন তোমার সামনে এসে দাঁড়াবো না। কিন্তু যদি মিথ্যে কথা বলো তাহলে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে। আমি তোমার চোখে আমার প্রতি অদম্য প্রেম দেখেছি। দেখো তা না, তোমাকে যে আমার ভালো লাগে না এটা কিন্তু না, আমারও তোমাকে ভালো লাগে, কিন্তু তোমার আমার স্ট্যাটাস যায় না। তুমি কোথায় আর আমি কোথায়, যেখানে আমি বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্ন কখনোই দেখতে চাই না। চেষ্টা করলে পৃথিবীতে সব সম্ভব। আমরা দুজন চাকরি করলে আমাদের পরিবার ভালোই চলবে। এখন শুধু বাবা মাকে রাজি করতে হবে। আমার তোমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই, সেখানে তোমার কি সমস্যা? শুধু তোমার পারমিশন থাকলেই হবে না, তোমার বাবা মা আছেন, তোমার পরিবার আছে, তাদেরও সিদ্ধান্ত থাকতে হবে। শুধু তুমি বললে যে আমাদের বিয়ে হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল। তোমার পরিবার এটা কোনোদিনও মেনে নেবে না। তুমি শুধু পরিবার সমাজকে কি বলবে সেটা নিয়ে চিন্তা করছো। আমি শর্টকাটে একটা জিনিস জানতে চাইছি,
তোমার কি আমাকে ভালো লাগে নাকি ভালো লাগে না সেটা বলো। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে সেটা সরাসরি বলো। আমার এসব ভালো লাগছে না। তান্না অনেক চিল্লানি দিয়ে কথাগুলো বলে। পাশে থাকা মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। তান্না তখন আস্তে আস্তে বলে, দেখো রাজীব, আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো, সেটা আমি জানি। কিন্তু তুমি ভয়ে হয়তো বলতে পারছো না। আজ তোমাকে আমি বলছি, তোমার কোনো ভয় নেই। তুমি যদি বলো তাহলে এক্ষুনি তোমার হাত ধরে আমি পালিয়ে যাব। কিন্তু একটা বার বলো, আমি শুনতে চাই তোমার মুখ থেকে তুমি আমাকে ভালোবাসো। রাজীব তখন কিছু না বলে তান্নাকে জড়িয়ে ধরে। তান্না কান্না করে। রাজীব তখন তার চোখ মুছে দিয়ে বলে, আমি জানি না তোমার পরিবার আমাকে মেনে নিবে কি না, কিন্তু আমি চেষ্টা করব। আমি তোমার বাবার সাথে কথা বলতে যাব। যদি উনি রাজি থাকেন তাহলে আমরা বিয়ে করব। বাবা রাজি থাকা না থাকা এটা কোনো ম্যাটার নয়, আমার তোমাকেই চাই। তাতে বাবা যদি আপত্তি করে তাহলে আমি পালিয়ে বিয়ে করব। তবুও আমি তোমাকে চাই। তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমি আর কাউকে বিয়ে করতে পারবো না রাজীব। আচ্ছা প্লিজ এখন শান্ত হও। আমি তোমার বাবার সাথে কথা বলবো। উনি তো রাজি হতে পারেন। তা না, তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছে। এখন তুমি যদি তাদেরকে ছেড়ে এভাবে চলে যাও তাহলে এটা খুবই খারাপ দেখায়। তাদেরকে একবার জিজ্ঞাসাটা করা খুবই জরুরি। তখন তান্না রাজীবের কথা মেনে নিয়ে তার বাসায় ফিরে আসে। পরের দিন অফিস শেষ করে দুজন তান্নার বাড়িতে যায়। তার বাবা মা বাড়িতেই ছিল, কারণ তান্না সকালে বলেছে যে তারা যেন বাড়িতে থাকে, তাদের সাথে গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করবে। রাজীবকে নিয়ে বাড়িতে ঢুকতেই তান্নার বাবা মেহরাব সাহেব এসে তান্নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মামনি, এই ছেলেটাকে আর এরকম তোমার সাথে এসেছে কেন? বাবা, এর নাম রাজীব। আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওকে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাও ভালো কথা, তোমার পছন্দ থাকতেই পারে, কিন্তু ও কি করে আর ওকে নিয়ে এসেছো কেন? ওর বাবা মার সাথে পরিচয় করিয়ে দাও, ওদের সাথে আমি কথা বলি। আসলে আঙ্কেল, আমার বাবা মা আমাকে ছোটোবেলায় রেখে মারা গিয়েছিলেন। বর্তমানে পৃথিবীতে আমার কেউ নেই, আমি একাই আছি। আপনারা যা কথা বলার আমার সাথেই বলতে পারেন। কথাটা শোনার পর মেহরাব সাহেব রেগে গেলেন, কারণ তিনি চাইতেন তিনি একজন ব্যবসায়ী, তার মেয়ে কোনো ব্যবসায়ী পরিবারের ছেলেকে পছন্দ করবে, কিন্তু তার মেয়ে কোনো ছেলেটাকে পছন্দ করলো। এরপর মেহরাব সাহেব রাজীবের দিকে তাকিয়ে বলল, আচ্ছা সেটা না হয় বুঝলাম, তোমাদের বাড়ির কি কোনো নাম আছে? তোমাদের বাড়ির নাম কি? মেহরাব সাহেবের কথায় রাজীব আরেক দফায় অবাক হলো, কারণ তার বাড়ি নেই। আসলে মেহরাব সাহেব চাইতেন ভালো প্রতিষ্ঠিত কোনো একটা পরিবারে তার মেয়েকে বিয়ে দেবেন, সেজন্য তিনি তার মেয়ের জন্য ছেলে দেখছিলেন। কিন্তু তার মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, কিন্তু সেই ছেলেটার এইরকম অবস্থা। তখন রাজীব বলে ওঠে, আঙ্কেল, এরকম বলে আমাকে অপমান করার কোনো মানেই আসে না। আমি বলেছি না, পৃথিবীতে আমার কেউ নেই, শুধুমাত্র আমি বেঁচে আছি। আসলে আমার বাবা মা ছোটোবেলায় আমাকে রেখে মারা যান। এরপর থেকে আমি নিজেই একা বড় হয়েছি এবং আমার বর্তমানে কোনো বাড়ি নেই। আমি একটা চাকরি পেয়েছি, আস্তে আস্তে সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। এই ছেলে, তুমি কি পাগল? তুমি জানো আমি কে? আমি মেহরাব চৌধুরী। আমার কত টাকা সেটা তুমি একটা রাস্তার ছেলে হয়ে চলে এসেছো আমার মেয়েকে বিয়ে করতে। তোমার সাহস তো কম না। বাবা, তুমি এসব কি বলছো? আমি ওকে নিয়ে এসেছি, ও আসতে চাইছিল না। আমি ওকে ভালোবাসি, আর ওকে বিয়ে করলেই আমি সুখী হব। তুমি চাইছিলে না তোমার মেয়ে সুখে থাকুক? আমি তো তাকে বিয়ে করলেই ভালো থাকবো এবং সুখে থাকবো। তাই তুমি আমার আর ওর বিয়ে দিয়ে দাও। তুই পাগল হয়ে গেছিস? আমি কেন তোকে গরিব ছেলেটার সাথে বিয়ে দিব? আমি তোকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিব, যে তোকে সুখে শান্তিতে আরাম আয়েশে রাখবে। আঙ্কেল, আমি হয়তো আপনার মেয়েকে ভালোভাবে রাখতে পারবো না, কিন্তু সুখে রাখতে পারবো, এটার নিশ্চয়তা দিতে পারি। কারণ আরামায়েশের নাম সুখ নয়, টাকা পয়সার নাম সুখ নয়। যদি আপনার কাছে অনেক টাকা পয়সা থাকে কিন্তু মনে শান্তি নাই থাকে,
তাহলে সেই টাকা পয়সা আপনার কোনো কাজে আসবে না। তাই মনের শান্তি আসল শান্তি, আমি সেটা দিতে পারবো, এটার নিশ্চয়তা দিতে পারি। এই ছেলে, তোর সাহস কি করে হলো আমার মুখের উপর কথা বলার? তুই জানিস এখন যদি চাই তোকে এখানে খুন করে ফেলতে পারবো, কিন্তু তোকে শেষ একবার সুযোগ দিচ্ছি, এখান থেকে চলে যা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। তোর মতো একটা ছেলের জন্ম পরিচয় আছে কিনা এটাই ঠিক নেই। কথাটা শোনা মাত্রই রাজীব যেন মরে গেছে, সে পাথর হয়ে গেল। তান্নার বাবা তার জন্ম পরিচয় নিয়ে কথা বলেছে। রাজীব তান্নার বাবার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, আঙ্কেল, আমি আপনাকে সম্মান দিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, কিন্তু আপনি সম্মান পাওয়ার কোনো যোগ্যই নন। আপনাকে আমি শুধুমাত্র বড় মানুষ হিসাবে শ্রদ্ধার সাথে কথা বলে এসেছি, কিন্তু আপনি আমার পিতৃ পরিচয় নিয়ে কথা বলেছেন। আমার জন্ম পরিচয় নিয়ে কথা বলার কোনো অধিকার আপনার নেই। তোর যদি এতই আত্মার সম্মান বোধ, এতই যদি তোর বিবেকে ধরে, তাহলে এখানে এসেছিস কেন? তোর কি এটা বিবেকে বাধা দেয়নি যে আমি একটা রাস্তার ছেলে হয়ে একটা কোটিপতির মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে চলে যাচ্ছি? তোর যদি একটু মাত্রা আত্মসম্মান বোধ থাকে, তাহলে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তান্না কান্না করে দিল। রাজীব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সেখান থেকে চলে আসলো। রাজীব জানতো এরকম কিছু একটাই হবে। সে বাইরে এসে কান্না করতে থাকলো। সে আশা করেনি তান্নার বাবা তার পিতৃ পরিচয় নিয়ে কথা বলবে। ওদিকে রাজীব চলে যেতেই তান্না কান্না করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তান্নার বাবা তখন তার মেয়ের কাছে গিয়ে বলে, তোমাকে বলেছিলাম না মেয়ে লাই পেয়ে পেয়ে অনেক বেড়ে যাচ্ছে? তুমি বলেছিলে না শুধু শুধু? না না, এইসব স্বাভাবিক, কিন্তু এখন দেখো মেয়ে নিয়ে এসেছে একটা রাস্তার ছেলেকে বিয়ে করার জন্য। তুমি ওর বিয়ের ব্যবস্থা করো, আমরা ছেলে দেখতে শুরু করব। এই সপ্তাহের ভিতরেই ওর বিয়ে দিতে হবে। আচ্ছা, আমি ওকে বোঝানোর চেষ্টা করছি, যদি ও বুঝে যায় তাহলে আস্তে আস্তে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। কিন্তু এত তাড়াতাড়ি সব করতে গিয়ে যদি হিতে বিপরীত হয়ে যায়, ও যদি নিজের কোনো ক্ষতি করে দেয়, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি এসব কিছু শুনতে চাই না। ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। যদি ওর ব্যবস্থা না করি, তাহলে এই ছেলের সাথে সম্পর্ক রাখবে, আর এই ছেলের সাথে যদি ওর কিছু হয়ে যায়, তাহলে বুঝতে পারছো আমার সম্মানটা কোথায় যাবে। তোমার সম্মান কোথায় যাবে? আমাদের সম্মানের কথা একবার চিন্তা করো। রাজীব নিজের রুমে গিয়ে কান্না করতে থাকে। রিয়াদ ভাই এসে জিজ্ঞাসা করলে সে কোনো উত্তর না দিয়ে কান্না করে যাচ্ছে। ওদিকে তান্হা পরের দিন যখন অফিসে যাওয়ার জন্য বের হবে, তখন তার বাবা সামনে এসে বলে, আজকে থেকে তোমার অফিসে যাওয়া বন্ধ। তুমি ওই চাকরিটা ছেড়ে দাও, তোমাকে আর কোনো চাকরি করতে হবে না। আমাদের কি টাকা পয়সার অভাব পড়েছে যে তুমি চাকরি করবে? তোমার বিয়ের ব্যবস্থা করেছি, এই সপ্তাহে তোমার বিয়ে, তুমি কোথাও যেতে পারবে না। কি বলছো? আমি এই সপ্তাহের ভিতর বিয়ে করব মানে? আমি যদি বিয়ে করি তাহলে রাজীবকেই করব। রাজীবকে ছাড়া এই পৃথিবীর কাউকে আমি বিয়ে করব। রাজীবকে ছাড়া এই পৃথিবীর কাউকে আমি বিয়ে করতে পারবো না। কথাটা বলতেই বাবা আমার গালে থাপ্পড় দিয়ে দিল। আমি গালে হাত দিয়ে কান্না করছি। বাবা তখন আমার সামনে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে উঠলেন, আদর করতে করতে তোমাকে একদম নষ্ট করে ফেলেছি, তাই না? এখন দেখবে আমি কিভাবে শাসনও করতে পারি। এখনই নিজের রুমে যাও, গিয়ে বসো, তোমাকে ছেলে পক্ষ দেখতে আসবে। তখন তান্নার মা এসে তান্নাকে টেনে নিজের রুমে নিয়ে যায়। নিয়ে গিয়ে রুম বন্ধ করে দেয়। তান্না তখন নিজের রুমে শুয়ে শুয়ে কান্না করতে থাকে। রাজীব অফিসে গিয়ে তান্নাকে না পেয়ে কান্না করতে থাকে অফিসে বসে। তখন হঠাৎ করে তান্না কল করে। রাজীব কলটা ধরে বলে, কি ব্যাপার তানহা, অফিসে আসলে না? বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? রাজীব, বাবা আমার বিয়ের ব্যবস্থা করেছে। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, না হলে কিন্তু আমি আত্মহত্যা করব। পাগলামি করো না তানহা, এখন আমাদের যা করতে হবে খুব সাবধানে করতে হবে, তাই এমনি এমনি পাগলামি করো না। তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে
কোনোদিনও দিবে না। তুমি এই আশা করো না। তাহলে চলো আমরা পালিয়ে যাই। আমি এই বাড়িতে আর থাকতে পারছি না। এই বাড়ির সব কিছু আমার কাছে যেন বন্দি জীবনশালা মনে হচ্ছে। বাবা আমার জন্য ছেলে দেখেছে, আজকে নাকি আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে। যদি আমাকে ওরা পছন্দ করে ফেলে আর যদি আমার বিয়ে হয়ে যায়, তাহলে কিন্তু আমি বিয়ের দিনই আত্মহত্যা করব, সেটা মনে রেখো। আমাকে যদি হারাতে না চাও তাহলে আমরা পালিয়ে যাই, চলো। কিন্তু আমরা পালিয়ে যাব কোথায়? তোমার বাবা আমাদেরকে খুঁজে বের করে ফেলবে। আমরা যদি এই এলাকায় থাকি, আর এই এলাকায় না থাকলে আমরা চাকরি কীভাবে টিকিয়ে রাখবো? আর যদি চাকরি না থাকে তাহলে তোমাকে খাওয়াবো কি? আমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই। আমার যে টাকা পয়সা আছে সেইগুলো নিয়ে চলো। আপাতত আমরা এখান থেকে চলে যাই। চাকরিটা আমরা ছেড়ে দিই। এরপর ওখানে গিয়ে আমরা ব্যবস্থা করব যে কোনো চাকরির। আপাতত এই এলাকা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। যদি এই এলাকায় থাকি তাহলে বাবা আমাদেরকে খুঁজে বের করে ফেলবে। আর যদি বাবা আমাকে খুঁজে বের করে ফেলে তাহলে আমাকে মেরে ফেলবে। আর আমার বিয়ে দিয়ে তাহলে তোমাকে মেরে ফেলবে আর আমার বিয়ে দিয়ে দেবে। প্লিজ তুমি চলো আমার সাথে। কিন্তু তানহা, আমাদের এখানে চাকরি চলে গেলে ওখানে গিয়ে চাকরি পেয়ে যাব, এটা কি নিশ্চিত তুমি বলো? একটা চাকরি পেতে হলে কত কষ্ট করতে হয় জানো? আর তুমি যে এরকম বলছো এটা আবেগের বসে বলছো, কিন্তু যখন তুমি দেখবে টাকা পয়সা নেই, খাওয়া দাওয়া বন্ধ, তখন তুমি এরকম সহ্য করতে পারবে না। তুমি আমাকে এই চিনেছো? তুমি যদি আমাকে না খাইয়ে রাখো তবু আমার কোনো দুঃখ নেই। তুমি এখন আমার সাথে চলে যাবে কিনা বলো? তুমি যদি আমার মরা মুখ দেখতে চাও তাহলে এখানে এসো না। আর যদি আমাকে বাঁচাতে চাও তাহলে আজকে রাতেই আমরা পালিয়ে যাব। তুমি 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করবে, আমি ওখানেই আসবো। মনে রেখো, যদি না আসো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। বলেই তানা ফোন রেখে দেয়। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তানা কী সব বলছে? এখান থেকে চলে যাওয়ার পর যদি চাকরি না পাই তাহলে ওকে খাওয়াবো কি, আর রাখবই বা কোথায়? এখন যে পরিস্থিতি তাতে বাজারে অনেক দাম সব কিছুর, এরপর বাসা ভাড়া। কিন্তু আমি তানাকে হারাতে পারবো না। তানার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, তাই ওকে নিয়ে পালাতেই হবে। ওর বাবা ওর বিয়ে দিবে, সেই জন্য আমি প্রস্তুতি নিতে থাকলাম। রিয়াদ ভাইকে সব কিছু বললাম। উনি প্রথমে না করলেও পরে যখন আমি বললাম তানা আত্মহত্যা করবে, তখন তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন। এরপর আমাকে বললেন, পালিয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু মনে রেখো এখন পরিস্থিতি খারাপ, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাই খুব সাবধানে থাকবে আর তাড়াতাড়ি চাকরির ব্যবস্থা করবে। যদি চাকরির ব্যবস্থা না করো তাহলে কিন্তু না খেয়ে মরতে হবে। অনেক দিন তার সাথে ছিলাম, এখন তাকে ছেড়ে যেতেও কষ্ট হচ্ছে। এরপরও আমাকে যেতে হবে, না হলে আমার ভালোবাসার মানুষ আত্মহত্যা করবে। সেই জন্য আমি রাতের বেলা বেরিয়ে পড়লাম। রাততেই আমি জানালা দিয়ে দড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম। দারোয়ানরা প্রায় ঘুমিয়ে পড়েছে, সেই জন্যই আমি কিছু টাকা পয়সা আর গয়না নিয়ে বেরিয়ে পড়লাম। একটা লাগেজে বয়ে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। এখনো রাজীব আসছে না। রাজীব কি আসবে না? আমি সেখানে দাঁড়িয়ে কান্না করছি। রাজীবকে কোথাও দেখতে পাচ্ছি না। সে কি আর আসবে না? আমাকে কি সে আর ভালোবাসে না? সে কি আমার সাথে অভিনয় করলো? এরকম নানা চিন্তা আমার মাথায় ঘুরছিল, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল রাজীব আসবে। আমি চট্টগ্রাম যাওয়ার জন্য আগে থেকে 2টা টিকিট বুকিং করে রেখেছিলাম ট্রেনে, কিন্তু রাজীব আসছে না। আমি কান্না করছি। যত সময় যাচ্ছে ভয়টা আরও বেশি হচ্ছে। একটু পর দেখলাম দূরে থেকে কেউ একজন আসছে আমার দিকে। আমি তখন দৌড়ে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম রাজীব এসেছে। আমি কান্না করে জড়িয়ে ধরলাম। রাজীব তখন বলল, আমি এখনও বলছি তানহা, আরেকবার ভেবে দেখো,
তোমার বাবা মা তোমাকে অনেক কষ্ট করে বড় করেছেন, কিন্তু এখন তুমি তাদেরকে ছেড়ে পালিয়ে যাচ্ছ। এটা কিন্তু খুবই খারাপ একটা কাজ। তুমি বাসায় ফিরে যাও, গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করো। তুমি দেখলে না, আব্বু কোনো দিন বুঝতে চাইবে না। আর তোমাকে আমি হারাতে পারবো না। আমি তোমার সাথে থাকতে চাই। ওনারা তোমার সাথে আমার কোনো দিন বিয়ে দেবে না। তাই তুমি আমার সাথে যাবে কিনা বলো সেটা। যদি তুমি আমার সাথে না যাও, তাহলে ওরা আমাকে ধরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেবে। রাজীব তখন কি করবে আর কিছুই বুঝে উঠতে পারল না। শেষে তান্নাকে নিয়ে বেরিয়ে পড়ল। ট্রেনে গিয়ে উঠল দুজন। পরের দিন সকালে তারা ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছে গেল। সকাল তখন 11টা। চট্টগ্রামে নেমে প্রথমেই তারা কাজী অফিসে চলে গেল। এরপর দুজনে বিয়ে সম্পন্ন হলো। বিয়ে করার পর তান্নার আনা টাকা দিয়ে চাইলে বড় একটা হোটেলে থাকতে। তখন রাজীব বলল, তানহা, আমাদের যুদ্ধের জীবন এখন থেকে শুরু হলো। এখন থেকে আমাদেরকে সব কিছু নিয়মকানুনের ভিতর করতে হবে। অধিক টাকা খরচ করলে সেখানে গিয়ে আমাদের ঝামেলায় পড়তে হবে। তুমি কি ভাবছো কয়েকদিনে আমাদের সকল কষ্ট শেষ হয়ে যাবে? না, এখন আমাদেরকে প্রতিটা মুহূর্তে কষ্ট করতে হবে। তাই এমনি এমনি টাকা খরচ করে কোনো লাভ নেই। আমরা এখন সাধারণ একটা রুমে থাকবো, তোমাকে সেখানেই মানিয়ে নিতে হবে। নাহলে এই টাকা খরচ করে ফেললে পরে হয়তো 2 মাস আরামে থাকবো, কিন্তু শেষে গিয়ে কষ্ট করতে হবে, না খেয়ে মরতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। চলো আমরা একটা সাধারণ ঘর খুঁজি, কোথাও পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে সেখানেই থাকবো। এরপর তারা খুঁজতে শুরু করলো। অবশেষে তারা সন্ধ্যার দিকে খুঁজেও পেল একটা ছোটোখাটো ঘর। সেখানে তারা থাকতে শুরু করলো। রাতের বেলা রাজীব দাঁড়িয়েছিল একা একা। তখন এসে রাজীবকে জড়িয়ে ধরে বলল, রাজীব, কি ব্যাপার? আজকে না আমাদের বাসর রাত, তুমি একা চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমার খুব চিন্তা হচ্ছে তানহা। সহজে কোনো জিনিস পেয়ে গেলে সেটা হারিয়ে যাওয়ার বেশি ভয় থাকে। তোমাকে আমি খাওয়াবো কীভাবে, রাখবো কী করে? এখন তো আমাদের চাকরিটাও নেই যে টাকা পাবো, কোনো দিক থেকে টাকা আসবে। আচ্ছা, আজকের দিনে তুমি এইরকম কথা বলবে? আমি বলেছি না তুমি এসব বিষয় নিয়ে কোনো টেনশন না করতে। আস্তে আস্তে সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে, কোনো চিন্তা করো না। আমরা কি এই কাজটা ঠিক করলাম? তা না, তোমার বাবা মাকে তুমি এভাবে ছেড়ে চলে আসলে ওনারা হয়তো অনেক টেনশন করছে তোমাকে নিয়ে। ভালোবাসলে এইসব ছোটোখাটো ভুল করতেই হবে, তাই এইসব নিয়ে কোনো চিন্তা করো না। আমরা যা করেছি আমাদের ভালোবাসার জন্য করেছি, অতএব আমরা ঠিক করেছি। তাই এইসব চিন্তা না করে আজকে আমাদের বাসর রাতটা তো ঠিক মতো করতে দেবে। বলে তান্না রাজীবকে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে নিল। রাজীব আস্তে আস্তে তান্নার ভালোবাসার সাগরে ডুব দিতে লাগলো। পরের দিন সকাল হতেই রাজীব বেরিয়ে পড়লো নতুন শহরে কিছু চেনে না। সে খুঁজতে লাগলো চাকরি, কিন্তু কোথায় চাকরি পাবে? এভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলো একটা ছেলে হাতে করে ব্যাগ নিয়ে খাবার ডেলিভারি করছে। তখন হঠাৎ করে রাজীবের মাথায় আসলো সেও তো এই কাজ করতে পারে। তখন ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া, তোমার নাম কি? জি, আমার নাম নীরব। আচ্ছা, তোমার এসব চাকরিতে কি আমাকে নেওয়া যাবে? আসলে আমি একটা চাকরি খুঁজছি, কিন্তু কিছুতেই কিছু করতে পারছি না। কি বলছেন ভাই, আপনি মজা করছেন নাকি আমার সাথে? আপনার মতো একটা লোক এই চাকরি করবে? কেন ভাই, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি এই চাকরি করতে পারবো না? আসলে ভাই, আমি খুব বিপদে পড়েছি। আমার একটা চাকরির এখন খুব দরকার। আমাকে যে করেই হোক চাকরিটা করতে হবে। ঠিক আছে, আপনি আমার নাম্বার রাখেন। এখন তো আমাদের অফিস বন্ধ হয়ে গেছে। কালকে আপনি সকালে আমাকে কল করবেন, তখন আপনাকে নিয়ে আমার অফিসে যাব। সেখানে গেলে আমার বসের সাথে কথা বলে আপনার চাকরি হয়ে যাবে। কিন্তু ভাই, এখানে চাকরির টাকা অনেক কম। আপনাকে প্রতিটা ডেলিভারির উপরে টাকা দেওয়া হবে। ডেলিভারি না হলে কিন্তু টাকা পাবেন না। ভাই, এখন আমি খুব বড় একটা বিপদে আছি। যে করে হোক চাকরিটা পেতে হবে। তাই প্রথমে একটা চাকরি ম্যানেজ করতে হবে। যে করেই হোক, টাকা কম হোক, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, কালকে চলে আসবেন। এরপর রাজীব বাসায় চলে আসে। বাসায় আসার পর তান্না দৌড়ে আসে। দৌড়ে এসে জিজ্ঞাসা করে, কি ব্যাপার রাজীব, তুমি আমাকে না বলে
এই সকাল সকাল কোথায় চলে গিয়েছিলে? আমি কতটা টেনশনে ছিলাম তুমি জানো? এই নতুন শহরে আমি কিছুই চিনি না, জানি না। না, তুমি তো ঘুমিয়েছিলে, সেই জন্য তোমাকে আর বিরক্ত করতে চাইনি। দেখছিলাম কোনো কাজ পাই কিনা। একটা জায়গায় কথা হয়েছে, দেখি কালকে আল্লাহ কি করে। তোমাকে এত তাড়াতাড়ি কাজ করতে কে বলেছিল? আমি কি বলেছি যে আমার এখন টাকা দরকার? তুমি কি কাজ করছো? তা না, আমি এভাবে বসে থাকতে পারবো না, আমার যে কোনো কাজ করতে হবে। কাজ না করলে তো আর হবে না। এরপর তারা দুজন এভাবে কথাবার্তা শেষ করে। পরদিন সকালে সে বেরিয়ে পড়ে, তাড়াতাড়ি চলে যায় সে অফিসে। গিয়ে সেই অফিসের বসের সাথে কথা বলে নীরবকে সাথে নিয়ে এবং তার চাকরি হয়। সেখানে সে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে এবং ডেলিভারি করা শুরু করে। বিভিন্ন জায়গায় খাবার ইত্যাদি নিয়ে যাওয়া লাগে। মানুষের বাড়ির দুয়ারে দুয়ারে সে ডেলিভারি করতে থাকে। এভাবে চলতে থাকে প্রায় 2 মাস। এখন তান্নার মধ্যে কিছুটা পরিবর্তন আসতে শুরু করেছে, কারণ তার আনা সব টাকা প্রায় শেষ হয়ে গেছে। রাজীব তখন বাসায় ফিরে যায়। বাসায় ফিরে যাবার সময় তান্না বলেছিল বাজার নিয়ে যেতে, কিন্তু রাজীব টাকা পায়নি বলে বাজার করতে পারেনি। বাড়িতে যেতেই তান্না রাজীবের সামনে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার রাজীব, আজকেও বাজার আনতে পারোনি? আমি তখন কি বলবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমার যেন নিজেই মরে যেতে ইচ্ছে করছিল। তখন তানাকে লজ্জা নিয়ে বললাম, আসলে আমি যে ডেলিভারি দিই সেখান থেকে খুব কম টাকা পাই। দুপুরে নাস্তা করে নিলেই টাকাটা শেষ হয়ে যায়, তাই নাস্তা না করে জমানোর চেষ্টা করেছি। এরপরও যা পেয়েছি তাতে বাজার করা সম্ভব না। আমি ডিম নিয়ে আসছি, কোনো মতে এগুলো দিয়ে চালিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এত মন খারাপ করো না। আমি একটা কথা বলি, তুমি কি আমার কথাটা রাখবে? হ্যাঁ বলো, কি কথা? আসলে আমি চাইছিলাম আমিও যদি একটা চাকরি করি। তুমি একা এই সংসার কিভাবে চালাবে? যদি আমি চাকরি পেয়ে যাই তাহলে আমাদের দুজনের জন্য সংসার চালানো সহজ হয়ে যাবে। তাই আমি চাইছিলাম চাকরি করতে। তোমার কি এতে কোনো আপত্তি আছে? এটা একটা নতুন শহর, এখানে তুমি যদি চাকরি পাও তারপরেও তুমি এই শহরটা ঘুরে চলতে পারবে না, এতে তোমার বিপদ হবে। তাই চাকরি না করাই ভালো। আমি চেষ্টা করব তোমাকে আরও ভালো করে রাখার। না রাজীব, আমি চাইছিলাম তোমার এত কষ্ট হচ্ছে, তোমার কষ্টকে একটু শেয়ার করতে, কিন্তু তুমি না করছো। আসলে আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, আমি চাইছি সংসারটাকে তোমার সাথে মিলেমিশে চালাতে। আমি তখন কি বলবো, সত্যিই তো আমার পক্ষে এই সংসার একা চালানো সম্ভব হচ্ছে না। সে চাকরি করতে চাইলে বাধা দিব কেন? এটা তার অধিকার। আমি তখন তাকে বললাম, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, তুমি যদি চাকরি করতে চাও তাহলে চাকরি করো। দেখো, মন খারাপ করো না, আমাদের কষ্টের দিন শেষ হয়ে যাবে। শীঘ্রই আমরা শান্তিতে বাস করতে শুরু। আমি তখন তার কথা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। সত্যিই তো এই দিন কি কোনোদিন শেষ হবে না। এরপর এইভাবে চলতে থাকলো দিন। তানা একটা ছোটোখাটো চাকরি পেয়েছে। তার অফিসটা বড়, কিন্তু তার চাকরির পদবিটা খুব ছোট। সে সকালে বেরিয়ে যায়, অফিসে আসে সন্ধ্যাবেলা, আর আমি সারাদিন ডেলিভারি করে বাড়ি ফিরে আসি। তার ক্লান্ত শরীর দেখে আমার খুবই কষ্ট লাগে, কিন্তু কি করি বলবো, এখন সংসারের বেশিরভাগ টাকা সে দেয়। আমি তাকে কীভাবে বাধা দিব? আমাকে এখন তার থেকে বেশি ইনকাম করতে হবে। সেই জন্য আমি রাতের বেলা হকারি করার সিদ্ধান্ত নিলাম। সারাদিন বাড়িতে বাড়িতে ডেলিভারি করি, আর সন্ধ্যার পর বেরিয়ে পড়ি আমার কিছু জিনিসপত্র নিয়ে রাস্তা রাস্তায় বিক্রি করার জন্য। এটা খুবই লজ্জাজনক, কিন্তু আমি তো নিজে কিছু একটা করার চেষ্টা করছি, তাই আমার এসব লজ্জা লাগে না। তানা তখন আস্তে আস্তে বুঝতে পারে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। আবেগের বশে রাজীবকে বিয়ে করে এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছে না। সবসময় একটা অভাব অনটন সংসারে লেগে আছে। সে এত কষ্ট করে ইনকাম করে সবগুলো সংসারের পেছনে খরচ করেছে, এসব চিন্তা নিয়ে ব্যস্ত ছিল। অফিসে বসে তখন হঠাৎ করে তার বস তাকে কল করে। তখন তান্হা তার বসের রুমে যায়। তারপর বস খুব কম বয়সী, খুবই সুন্দর একজন মানুষ। তান্হাও কম সুন্দর নয়। তান্হা তখন তার বসের রুমে প্রবেশ করতেই তার বস মুচকে এসে তার দিকে এগিয়ে এসে বলেন, মিস তানহা, আপনার কাজ আমার অনেক ভালো লেগেছে। আপনাকে আমি প্রমোশন দিতে চাই।
আপনি এই 2 মাসে আমাদের অফিসের জন্য যা করেছেন তা সত্যি অনেক ভালো একটা বিষয়। কিন্তু আপনি জানেন প্রমোশন পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। তাই আপনি যেহেতু এত তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, সেটা বুঝতে পারছেন? এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়, কিন্তু কারণটা কি? মিস তানহা, আমার আপনাকে অনেক ভালো লাগে। আমি আপনার প্রেমে পড়ে গেছি, কিন্তু আপনাকে কিছুই বলতে পারছি না। স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি অফিসের বস আর আমি সাধারণ একজন কর্মচারী। আপনি আমার প্রেমে কিভাবে পড়লেন? এটা অসম্ভব। কর্মচারী কোনো বিষয় নয়, আমার তোমাকে ভালো লাগে, এটাই সব থেকে বড় বিষয়। আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি হয়তো জানেন না স্যার, আমার বিয়ে হয়ে গেছে আর আমার স্বামী আছে। তাই আপনি এমন কিছু বলবেন না যাতে আমার সম্মানে আঘাত লাগে। কি বলছেন? আপনার বিয়ে হয়ে গেছে মানে? আমি তো জানতাম যে আপনার কোনো বিয়ে শাদী হয়নি। আপনার স্বামী কোথায়? তাকে তো কোনোদিন দেখলাম না। তিনি কি করে? স্যার, আমি আমার পার্সোনাল বিষয়ে কথা বলতে চাই না। আপনি আমাকে যদি এভাবে প্রমোশন দেন তাহলে আমি রাজি আছি, কিন্তু আমি অন্য কোনোভাবে পারবো না। তখন তার বস ইমরান মনে মনে হাসে আর বলে, তোমাকে আস্তে আস্তে আমার করেই নিব, তুমি কোনো টেনশন করো না। আমি যে তোমার প্রেমে পড়ে গেছি, তাই তোমাকে যে করেই হোক আমার পেতে হবে, এতে তোমার স্বামী থাকুক বা না থাকুক। তখন তান্না ইমরান সাহেবের এমন তাকিয়ে থাকা দেখে বলে, প্লিজ স্যার, আমার কথার কোনো মাইন্ড করবেন না। আসলে আমার বিয়ে হয়ে গেছে আর আমি আমার স্বামীকে নিয়ে সুখে আছি। তাই আপনি প্লিজ এরকম কোনো কথা বলবেন না। বলে তান্না সেখান থেকে চলে আসে নিজের বাসায়। কিন্তু তার মনের মধ্যে এই কথাটা রয়ে গেল। ওদিকে রাজীব রাতের বেলায় রাস্তায় রাস্তায় পণ্য বিক্রি করে অনেক রাতে বাসায় ফেরে। তখন তান্না আসার সামনে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার রাজীব, তুমি এত রাতে বাহিরে কি করো? তুমি তো সন্ধ্যার মধ্যে বাড়ি আসার কথা, কিন্তু তুমি এত রাত করে বাড়ি ফিরলে। কোথায় থাকো তুমি? না, আসলে আমার একটা কাজ ছিল, সেই জন্য ওই কাজে বেরিয়ে পড়েছিলাম। তুমি কখন আসলে? আমি তো সেই সন্ধ্যায় ফিরে এসেছি। এখন হাত মুখ ধুয়ে নাও, খাবার খাবে। এভাবে দিন চলতে শুরু করে। আস্তে আস্তে তান্নাও তার চাকরিতে উন্নতি করতে থাকে। ওদিকে রাজীব নিজের চাকরি এখনও পায়নি, তাই সে আগের মতোই কাজ করে যাচ্ছে। তান্না নিজের বসের প্রতি অনেকটা আকৃষ্ট হয়ে পড়েছে। তার বস তাকে বিভিন্নভাবে ইমপ্রেস করার চেষ্টা করছে। ইমরান চাচ্ছে তান্নাকে বিয়ে করতে, কিন্তু তান্না রাজি হচ্ছে না। সেই জন্য ইমরান পেছনে লেগেই আছে তান্নার। এখন আর রাজীবের সেই ভালোবাসাগুলো সহ্য হয় না। এখন তার কাছে এগুলো শুধু ন্যাকামি মনে হয়। তান্না বাসায় বসেছিল, হঠাৎ করে রাজীব এসে তাকে জড়িয়ে ধরল। তান্না কিছুটা সরে গেল। রাজীব তখন তার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার তানহা, তোমার এরকম মনমরা দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আচ্ছা রাজীব, তুমি কি কোনো চাকরির ব্যবস্থা করতে পারবে না? তুমি তো দেখছি কোনো চেষ্টাই করছো না। এভাবে বসে থাকলে তো হবে না, চাকরির ব্যবস্থা করতে হবে। না হলে তো আমরা এই ছোট ঘরেই পড়ে থাকবো। এখানে থাকতে কতটা অসুবিধা হচ্ছে তুমি সেটা দেখতেই পাচ্ছ। রাজীব তখন তান্নার দিকে মুখ কালো করে তাকালো। তার মুখটা মলিন হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই সে চাকরির অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই চাকরির ব্যবস্থা করতে পারছে না। তখন রাজীব বলল, তানহা, আমি চেষ্টা করছি, আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি চাকরি পাওয়ার, কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না। আমি এখন কি করব বলো? তোমার চেষ্টার কিছুই দেখতে পাচ্ছি না। আমি মেয়ে হয়ে এই সংসারটা একা চালাচ্ছি। আমার চাকরির প্রমোশন হচ্ছে, চাকরিতে ভালো অবস্থানে চলে গেছি, কিন্তু তুমি সেই একই জায়গায় পড়ে আছো। তুমি যদি আমার মতো চেষ্টা করতে তাহলে অবশ্যই পেতে। তুমি চেষ্টা করছো না। আমি জানতাম তুমি একটা দিন এই কথাটাই বলবে। চাকরির শুরুতেই আমি বলেছিলাম যে তোমার আমাকে আর ভালো লাগবে না কিছুদিন পর, কারণ যখন তুমি টাকা দেবে তখন তুমি আমাকে পছন্দ করবে না, তুমি টাকার পিছনে পড়ে যাবে। তাই তুমি সেটাই করছো। আমার এটা কোনো আপত্তি নেই, তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো। আমি কি একবারও সেটা বলেছি? তুমি কিন্তু মিছে মিছে আমার প্রতি একটা অভিযোগ তোলার চেষ্টা করছো। আমি কখনোই বলিনি
যে তোমাকে ছেড়ে চলে যাব। আমি শুধু বলেছি তুমি একটা চাকরির ব্যবস্থা করো, চেষ্টা করো, তা না এখানে এসে ইচ্ছে করে ঝগড়া করতেছো। হ্যাঁ, আমি ইচ্ছে করে ঝগড়া করছি, সেটা আমি জানি। আমি জানি তুমি আমাকে আর পছন্দ করো না। এখন তোমার অনেক জায়গায় যেতে হবে, অনেক কিছু করতে হবে, তাই আমার পেছনে আর পড়ে থাকো না। তোমার যদি না ভালো লাগে তাহলে তুমি চলে যেতে পারো, আমি একাই ভালো থাকতে পারবো। বলে রাজীব ঘর থেকে বের হয়ে গেল। কারণ রাজীব 2 দিন আগে একবার দেখেছে তান্নাকে তার বসের গাড়িতে করে ঘুরতে। রাজীব তখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফুল বিক্রি করছিল। তখন দেখলো তার বউ তার বসের সাথে এভাবে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখার পর যে কোনো পুরুষই মেনে নিতে পারবে না, কিন্তু রাজীব কিছুই বলেনি, কারণ সে এখন টাকা ইনকাম করতে পারছে না। ওদিকে তান্না রাজীবের এরকম চলে যাওয়া দেখে কিছুটা মন খারাপ করে বসে থাকে। তার এখন এসব ভালো লাগছে না, সেই জন্য সে আর কিছু না বলে শুয়ে পড়ে। আগে রাজীব এরকম মন খারাপ করলে সে হয়তো চিৎকার করে কান্না করতে শুরু করত, কিন্তু এখন সে আর কিছুই কয় না, তার এসব অভ্যাস হয়ে গেছে। পরদিন রাজীব যখন সন্ধ্যায় পরে রাস্তায় দাঁড়িয়ে ফুল বিক্রি করছিল, তখন হঠাৎ করে রিক্সা থেকে কেউ হাত বাড়িয়ে ফুল কিনতে চায়। রাজীব সামনে থাকা মানুষটাকে দেখে যেন হার্ট স্ট্রোক করবে এমন অবস্থা। তখন সে কিছু না বলে ফুলটা এগিয়ে দিয়ে সেখান থেকে দৌড়ে চলে আসলো। সে চায় না কারো সুখের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে। ওদিকে তান্না কিছুটা লজ্জায় পড়ে যায়, কারণ সেই রিক্সাতে তান্না আর তার বস বসা ছিল। তান্না খেয়াল করেনি সে রাজীবের কাছ থেকে ফুল কিনতে হাত বাড়িয়ে ফেলেছিল। ইমরান তান্নার এমন অবস্থা দেখে তান্নার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার তানহা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? হঠাৎ করে তোমার মুখটা কালো হয়ে গেল, কোনো সমস্যা হচ্ছে? ইমরান, যেই লোকটার কাছ থেকে আমি ফুল কিনেছি সেই আমার স্বামী, আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। এখন আমি তার কাছ থেকে কিভাবে ছেড়ে চলে আসব? তার সাথে আমি অনেক কষ্ট করে বিয়ে করেছি। তান্না এই কয়েকদিনে ইমরানের প্রেমে পড়ে গেছে। সে বুঝতে পেরেছে রাজীবের প্রতি তার যেটা ছিল সেটা ভালো লাগা ছিল, ভালোবাসা নয়। তখন আর কি করবে? এভাবে তো আর অভাব অনটনের মধ্যে তোমার থাকা যায় না। সেই জন্য সে ইমরানের প্রেমে পড়ে গেছে। ইমরান তখন তার দিকে তাকিয়ে বলল, তুমি যদি সত্যি চাও আমাকে বিয়ে করতে, তাহলে আমি একটা ব্যবস্থা করতে পারি। ওকে আমি পুলিশের কাছে দিয়ে দিব, তুমি কোনো চিন্তা করো না। এরপর আমরা দুজন মিলে বিয়ে করি। না ইমরান, এটা হতে পারে না। আমি এক মুহূর্তের জন্য হলেও এই মানুষটাকে ভালোবেসেছিলাম, তাই ওর এমন ক্ষতি হতে আমি দিতে পারি না। তাহলে তুমি এখন কি করতে চাও? যদি ওকে আমাদের মাঝখান থেকে সরাতে চাও, তাহলে ওকে এভাবে সরাতে হবে, অন্য কোনো উপায় নেই। মাঝখান থেকে সরানো যাবে না। সে তোমার সরকারিভাবে কাগজ কলমে স্বামী, তাই তাকে এভাবে সরানো সম্ভব না। তান্না তখন চিন্তায় পড়ে যায়। তার এই জায়গাটা থেকে মুক্তি পেতেই হবে, কারণ সে এসব আর সহ্য করতে পারছে না। তাই সে ইমরানের কথায় রাজি হয়ে যায়। রাজীব তখন বাসায় গিয়ে কান্না করতে থাকে, চিন্তা করতে থাকে আর যে করে হোক তান্নাকে বোঝাতে হবে সে তার প্রতি আকর্ষণে পড়েছে। এখন ইচ্ছা করলে সব কিছু শেষ করা সম্ভব নয়। রাজীব চাইলেও তান্নাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না, কিন্তু রাত অনেক হয়েছে, কিন্তু তান্না ফেরেনি কেন? রাজীব তখন চিন্তায় পড়ে যায়, কিন্তু অনেক লেট হয়ে যায়। তান্নার কোনো খোঁজ খবর সে পায় না। প্রায় রাত 12টার দিকে হঠাৎ করে দরজায় টোকা দেয় কেউ। রাজীব দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়, কিন্তু সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে। তখন রাজীব পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে, কী ব্যাপার ইন্সপেক্টর, আপনারা এখানে? কোনো সমস্যা হয়েছে কি? আমার স্ত্রী কোথায়? ওকে আমি খুঁজে পাচ্ছি না। অভিনয় আমাদের চোখের সামনে করতে আসবে না। আমরা কত অভিনেতাকে ধরে পিটিয়ে ঠিক করে দিয়েছি। তোর স্ত্রী তোর বিরুদ্ধে নির্যাতনের মামলা করেছে, তাই তোকে ধরতে এসেছি। এটা কীভাবে সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। আমি আমার স্ত্রীর সাথে কথা বলতে চাই। সেটা পরে কথা বলবি, এখন চল আমাদের সাথে। তোকে থানায় যেতে হবে, তোর নামে মামলা করা হয়েছে, তাই তোকে ধরে নিয়ে যেতেই হবে। বলে পুলিশ অফিসার রাজীবকে ধরে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়, আর রাজীবকে পুলিশ নিয়ে লকআপে বন্দি করে রাখে। ওদিকে ওই রাতে তান্না ইমরানকে বিয়ে করে এই এলাকা ছেড়ে চলে যায়। রাজীব তখন কি করবে কিছুই বুঝতে পারছে না। প্রায় 2 মাস পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সে বাসায় গিয়ে দেখে নতুন ভাড়াটিয়া উঠেছে। সেদিন আন্টির সাথে কথা বলে, কিন্তু তিনি জানান সেই রাতে যেদিন পুলিশে ধরে নিয়ে যায়, এর পরের দিন থেকে আর কোনোদিন তান্নাকে এই এলাকায় সে দেখেনি। রাজীব তখন কান্না করে চিৎকার করে বলে, চলছিলামও বেশ ভালোই,
হঠাৎ করে জীবনে এলে তুমি, স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দিয়ে কি করেছিলাম বলতে পারো তুমি? চলেই যদি যাবে তুমি, তবে কেন এসেছিলে আমার এই সাজানো জীবনে? ভারতে ছিলাম একা, আমার এই জীবনে একাই পথ চলতে শিখেছিলাম। এখন আমি শুধু একা। এই একাকিত্ব জীবনের পথ বড় বেশি আঁকা বাঁকা। যেতে হবে আমায় একা একা। দুঃখ নেই যাতে, তুমি তো ভালো আছো, তা দেখেই চলে যাবে আমার সারাটা দিনের মেঘলা আকাশ বৃষ্টি। ভালোবাসলেও তোমাকে বলবো না, জানি বললেও তুমি শুনবে না, আর শুনলেও তোমার কিছুই যায় আসে না। কারণ আমি আজ নিঃস্ব, বড়ই নিঃস্ব। মন পাখি, তুই বুঝলি না রে আমার মনের কথা। বোঝার মতো হয়নি রে তোর ক্ষমতা। বুঝবি যখন থাকবো না রে, যাবো অনেক দূরে, তখন পাখি কাঁদবি রে তুই চোখের পানি ফেলে। আমি যাচ্ছি চলে, যাকে ভেবে আমার এই কষ্ট পাওয়া, জানি না একই কষ্ট কি পুষে রেখেছে সে মনে। নিয়তি কেন এমন হয় জানি তো, পাশেই আছি দুজনে, তবুও কেন হাজার মাইলের ব্যবধান তাকে কাছে পেতে। ভালো থেকো প্রিয়জন। কাউকে কথা দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেক সহজ, কিন্তু কঠিন হচ্ছে সেই কথাটি ধরে রাখা। কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন কথাটা আপনি রাখতে পারবেন কিনা। মনে রাখবেন, নদীর মাঝপথে কাউকে ছেড়ে না দিয়ে যদি শুরুতেই বলে দেন যে আপনি নৌকা চালাতে পারেন না, তাহলে হয়তো আপনার ভুলে তাকে ডুবে মরতে হবে না। তাই সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার আগে বারবার ভাবুন তার সাথে জড়িত দায়িত্বগুলো পালন করতে পারবেন কিনা। সবসময় খেয়াল রাখবেন আপনার ভুলটা কখনো যেন কারোর চোখের পানির মাঝে বেঁচে না থাকে। রাজীব সেখান থেকে আস্তে আস্তে বের হতে থাকে, চট্টগ্রাম পেরিয়ে কক্সবাজারে চলে যায়। সেখানে গিয়ে সমুদ্রের তীরে বসে কান্না করতে লাগে। সমুদ্রের আশেপাশে ঘুরে বেড়ায় আর কান্না করে। এভাবেই তার দিন চলতে থাকে। সমুদ্রের ধারে আসা মানুষগুলোকে বিভিন্নভাবে খুশি করে তাদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে সে খাওয়া দাওয়া করে। আজকে তেমনি একদিন সে রাস্তায় বেরিয়েছিল। হঠাৎ করে সে দেখতে পেল তার সামনে একটা লোককে কয়েকটা লোক মিলে তাড়া করতেছে। এটা দেখার পর সে সামনের দিকে এগিয়ে গেল। এতগুলো লোক মিলে বৃদ্ধ মানুষটাকে মারছে কেন, এটা জানার বড্ড আগ্রহ হলো তার। সেই জন্য সে সামনে যেতেই লোকগুলো তার উপর আক্রমণ চালালো। এমনিতেই মনের ভেতরে ব্যথা, তার মধ্যে এদের অতর্কিত হামলা। মাথাটা প্রচণ্ড খারাপ হয়ে গেল রাজীবের। সে ছেলেগুলোকে মারতে শুরু করলো। একাই কয়েকটা ছেলেকে শুইয়ে দিল। এরপর একটা ছেলের হাত থেকে বন্দুক নিয়ে তাদের দিকে তাক করতেই সবাই পালিয়ে চলে গেল। তখন সে বৃদ্ধ লোকটাকে তুলে একটা হাসপাতালে নিয়ে গেল। সে নিজেও জানতো না লোকটাকে। পরে যখন লোকটার জ্ঞান ফিরল তখন জানতে পারল লোকটা অবসরপ্রাপ্ত একজন সেনাপ্রধান। এই লোকগুলোর সাথে থাকা একটা খুনিকে লোকটা শাস্তি দিয়েছিল, সেই জন্য প্রতিশোধ নিতে তারা লোকটাকে এতদিন ধরে তাড়া করছিল। লোকটার পরিবারে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই। লোকটার কোনো ছেলে মেয়ে নেই, সেই জন্য লোকটা তাকে জোর করে তার বাসায় নিয়ে গেল। এরপর নিজের ছেলের মতো রাখতে শুরু করলো রাজীবকে। লোকটার বড্ড স্বপ্ন ছিল তার ছেলেকে তিনি তার মতো একজন সেনা সদস্য বানাবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, লোকটার কোনো সন্তানই নেই। তখন লোকটা চিন্তা করলো রাজীবকে দিয়ে তার স্বপ্ন পূরণ করবে। এরপর সময় কম কাটেনি। সময় তো কারোর জন্য থেমে থাকে না, সময় সময়ের মতো চলতে থাকে। দেখতে দেখতে 6টা বছর কেটে গেছে। সেদিনে সে বৃদ্ধ আরিফ খান পত্রিকায় রাজীবের নামে একটা কলাম বের হয়েছে, সেটা দেখে চোখের পানি ফেলছেন। রাজীব একটা বিশাল মাফিয়া গ্রুপকে ধরেছে, সেই জন্য তার সাহসিকতার কথা লিখেছে বেশ বড় করে পত্রিকায়। তিনি অপেক্ষা করতে শুরু করলেন। পরের দিন রাজীব আসলো। আসার পরে তিনি এগিয়ে গেলেন, গিয়ে জড়িয়ে ধরলেন। এরপর বললেন, আমার একটা ছেলে ছিল না বলে আমার জীবন আপনাকে কেটেছে, কিন্তু তুমি এসে আমার সেই অভাবটা পূরণ করেছো বাবা। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে, আজকে আমার গর্বে বুকটা ফুলে উঠেছে বাবা। আপনি তো আমার জীবনে এসেছিলেন নতুন এক সকাল নিয়ে। যেখানে আমি রাতের আধারে হারিয়ে যাচ্ছিলাম, সেখানে আপনাকে দেখে আলোর দিশা পেয়েছি। জীবনে বাবা মা কী জিনিস সেটা বুঝতে পারিনি, আপনাদের পেয়ে এটা বুঝতে পেরেছি। আর কি চাই আমার? দেশের জন্য তো অনেক করলে, এবার নিজের জীবন নিয়ে চিন্তা করো। দেখো আমাকে, সারা জীবন দেশের নিরাপত্তার কথা চিন্তা করতে করতে শেষে আমি আক্ষেপে পড়লাম। তোমার উচিত এখন একটা বিয়ে করে নেওয়া। বাবা, এই কথাটা আমাকে বলবেন না। আপনি তো জানেন আমার জীবনে উত্থান পতন, তারপরেও কেন এরকম কথা বলেন? আমাকে কষ্ট দেন কেন? আমি এসব কিছু ভুলে যেতে চাই। আমি ব্যক্তিগত জীবনে নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এখন যা হবে শুধু দেশের জন্য, এর বাইরে
আর কোনো কথা আমার বলার নেই। আরিফে শুধু দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলেন। এই ছেলেটাকে আটকানোর বা জোর করার কোনো শক্তি বা সাহস কোনোটাই তার মধ্যে নেই। অপরাধীকে হয়তো জোর করে যে কোনো কিছু করিয়ে ফেলতে পারেন, কিন্তু ওকে তো এসব করা যায় না। রাজীব বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ল ঘুরতে, কিন্তু বিকালবেলা যে তাকে এমন কিছু সম্মুখীন হতে হবে এটা সে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ করে তার ইচ্ছে হলো নিজেকে একটু সাজানোর, তাই মার্কেটে গিয়েছিল। টি শার্ট দেখতে দেখতে হঠাৎ করে একটা মানুষকে দেখে সে থমকে গেল। তার সামনে একটা টি শার্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার সেই প্রিয় মানুষটি, কোলে তার ছোট্ট একটা শিশু। মানুষটা তাকে দেখে কেমন জানি থমকে গেল। সে আর কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাইল না, শুধু বলল, ভালোই তো আছো দেখছি, এটা কি তোমার মেয়ে? সামনে মানুষটার উত্তর দেওয়ার কোনো সাহস ছিল না। এরপরও সে নিচের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ওর নাম আয়রা, আমার মেয়ে। আজও জন্মদিন, সেই জন্যই তার জন্য কিছু ড্রেস কিনতে এসেছি। হঠাৎ মনে হলো ওর বাবার জন্য কিছু কিনিনি, তাই টি শার্টটা দেখছিলাম। ও, ভালো থেকো, জীবনে অনেক সুখী হও। রাজীব শোনো। আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না, সেখান থেকে চলে আসলাম। আমি তো বলেছিলাম আমাদের মেয়ে হলে তার নাম রাখবো আয়রা। হ্যাঁ, মেয়ে হয়েছে, তার নাম ঠিক আমার নির্ধারণ করা নাম রাখা হয়েছে। শুধু সন্তানটা আমার নয়, আমি আজ একা। কথা দিয়েছিল সে আমার পাশে থাকবে, কিন্তু থাকেনি। তবে আমি তাকে ভালোবাসতাম, এখনও ভালোবাসি, সামনেও বাসবো। হয়তো তার সামনে গিয়ে কোনোদিনও তাকে ফিরিয়ে নিয়ে আসার মতো সাহস করতে পারবো না। আমি হয়তো সাহসী একজন সেনা সদস্য, কিন্তু আমার সেই পাওয়ার নেই একজন নারীকে তার লক্ষ্যবস্তু থেকে অন্য লক্ষ্যবস্তুর দিকে ঘুরিয়ে দেওয়ার। তবে আগ্রহ তো মনের ভিতর প্রকাশ পায়, সেগুলো না হয় মনের ভিতরেই জমা থাক। কষ্টগুলো সবার কাছে হয়তো বলা যায় না, কারণ পকেটে টাকা থাকতে হয়। ছেলেদের কাছে ভালোবাসা বলতে কিছু নেই, যার কাছে টাকা আছে সেই বড় প্রেমিক। তাই টাকার জন্য লড়াই করুন, টাকা থাকলে ভালোবাসার অভাব হবে না। সব কিছুর পরে এটাই সত্য, এটাই বাস্তব, বাকিটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই না। অন্ধকার নামতে শুরু করেছে। অস্ত যাওয়া সূর্যের দিকে তাকিয়ে কান্না করতেছে রাজীব, কিন্তু তার কান্না দেখার বা শোনার মতো কেউ নেই। সে বড্ড একা। অন্ধকারের আগমনে সে কিছুটা হলেও খুশি হলো, কারণ অন্ধকারের কান্নাগুলো লুকিয়ে রাখা যায়। চোখে জলের রং নেই কেন যদি প্রশ্ন করা হয়, তাহলে এটাই হয়তো উত্তর হবে। যদি চোখের জলের কোনো রং থাকতো, তাহলে অনেক মানুষের নির্ঘুম রাতের কান্নাটা প্রকাশ পেয়ে যেত বাইরের মানুষের সামনে। এর জন্য হয়তো সৃষ্টিকর্তা কোনো রঙই রাখেনি, তাই কষ্টগুলো সবার সামনে প্রকাশিত হয় না। হাজারো ছেলের ভালোবাসা এভাবেই চলে যায় টাকার কারণে। টাকা এক সময় সেই ছেলের কাছেও ধরা দেয়। সেই ছেলেটাও একদিন টাকার পাহাড়ে ঘুমায়, কিন্তু প্রিয় মানুষটাকে পায় না। এটাই শুধু ব্যর্থতা, আর ব্যর্থতা বলতে কোনো শব্দ নেই। তাই ছেলেদের উদ্দেশ্যে একটাই কথা, হাজারে একটা মেয়ে এরকম পাওয়া যাবে যে টাকা না থাকা মুহূর্তেও আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে। কিন্তু বাকিরা, আপনি কি পারবেন সেই হাজার মেয়ের মধ্যে যে একটা মেয়ে আছে তাকে খুঁজে বের করতে, যে টাকা ছাড়া আপনার পাশে থাকবে? আপনি পারবেন না। হয়তো আবেগের বশে এখন বলবেন সে টাকা না থাকলেও আমার পাশে থাকবে, কিন্তু না, সময় আপনাকে সব কিছু শিখিয়ে দেবে। তাই টাকার পেছনে দৌড়ান। এসব ভালোবাসা, প্রেম, আবেগ সব কিছু নগণ্য। টাকাই একমাত্র সুখী করতে পারে ছেলেদেরকে। ছেলেরা অন্য কিছুর মাধ্যমে সুখী হতে পারে না। টাকা যে ছেলের কাছে যত বেশি থাকবে সে তত সুখী হতে পারবে, কারণ তার বিপরীতে থাকা মানুষগুলো তাকে ভালোবাসবে শুধু টাকার কারণেই। কথাগুলো হয়তো প্রেমের সাগরে ডুবে থাকা মানুষদের কাছে জঘন্য মনে হবে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সময় যাক আপনার জীবনেও এরকম ঘটনা আসতে চলেছে। তাই সেটার জন্য আগে থেকে প্রস্তুতি হয়ে নিন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।